হত্যাসহ 7 মামলা নিয়েছিলেন ধরা ছোঁয়ার বাইরে। অবশেষে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী বাপ্পি গ্রেফতার। ঢাকা শহরের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা যে সার্বিকভাবে বিএনপি হিসাবে অপারেশন পরিচালনা করতেছি, এইটার হচ্ছে আউটপুট। চীনের সঙ্গে সম্পর্ক অবিচ্ছেদ্য, অর্থনীতির গতি বাড়াতে বাণিজ্য ঘাটতি কমাতে চায় সরকার, জানালেন সরকারের 2 মন্ত্রী। জুলাই গণঅভ্যুত্থানের এই দিনে নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী, ঝরে যায় মুগ্ধ, ফাজ সহ অনেকের তাজা প্রাণ। যানজট নিরসনে গুলিস্তান ফুলবাড়িয়া থেকে বাস টার্মিনাল সরানোর উদ্যোগ, সমন্বিতভাবে সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ। কোম্পানিগুলো তাদের শাটল বাস চালু করতে পারে, যেখান থেকে ছোট ছোট কাউন্টার থেকে তারা এক জায়গায় নিয়ে যাবে, রাস্তায় যাতে কোনো কাউন্টার না থাকে। চট্টগ্রামে পানির নিচে 45,000 হেক্টর জমির ফসল, মৎস্য খাতেও ব্যাপক ক্ষতি। ভোলায় নদী ভাঙনে বিলীন তীর রক্ষা বাঁধ। ইরানে টানা 7ম রাতে যুক্তরাষ্ট্রের হামলা, 3 দেশের মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত, তেহরানের জাতিসংঘের নিন্দা। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। হত্যা চেষ্টা, ছিনতাই সহ 7টি মামলা থাকলেও কোনোদিন গ্রেফতার হননি তানিম রেজা বাপ্পি। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত হলেও পুলিশ বলছে তদন্তের পর জানা যাবে মূল রহস্য। এদিকে সোয়া 2 মাসেও আরেক শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। বাহিনীটি বলছে চেষ্টা চলছে। সকালে মিডিয়া সেন্টারে একথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ওসমান গনি। গত বছরের 27 মে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেফতার করে সেনাবাহিনী। একই সময় গ্রেফতার করা হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শুটার আরাফাত ও শরীফকে। 2024-এর 5 আগস্টের পর একের পর এক হত্যায় নাম আসতে থাকে আন্ডারওয়ার্ল্ডের সদস্যদের। এসব হত্যার ঘটনায় বেশ কজন গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীরা। শুক্রবার রাতে রাজধানীর কমলাপুর থেকে গ্রেফতার করা হয় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ও তার অস্ত্র ভান্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পিকে। যদিও পুলিশ বলছে বাপ্পি কার অধীনে কাজ করত সেটা তদন্তের পর বের হবে। আমরা ধরেন গতকালকে তাকে গ্রেফতার করেছি। আমরা মামলার সূত্রে তাকে কোর্টে ফরওয়ার্ড করব। ফরওয়ার্ড করার পরে আমরা রিমান্ডে আনবো, তাকে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করব, কোথায় কোথায় কি ইনসিডেন্ট ঘটিয়েছে, তার কমপ্লিস যারা আমরা গ্রেফতার করছি তাদেরকে সহ। তো আশা করি আরো অনেক তথ্য আমরা পাবো। বাপ্পির নামে হত্যা চেষ্টা সহ 7টি মামলা আছে। এত মামলা থাকলেও এর আগে গ্রেফতার হননি বাপ্পি। এর আগে অ্যারেস্ট হয়নি। যে আমরা তাকে খুঁজতেছিলাম হচ্ছে যখন আপনার ইয়েটা হয়, একজনকে ঘাড় ভেঙে দিয়ে 307-এর একটা মামলাটা যখন হয়, তখন তার বিষয়টা আমাদের, তার এই গ্রুপের বিষয়টা আমাদের আসে নজরে। তো এরপর থেকে আমরা তাকে খুঁজতেছিলাম, আমরা তাকে পেয়েছি। এদিকে প্রায় সোয়া 2 মাসে আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন হত্যায় কাউকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। যদিও পুলিশের দাবি আসামি ধরতে সার্বক্ষণিক কাজ করছেন তারা। আসলে হয়েছে কি, আমাদের একটু জুবাইর সানি, নিউজ 24, ঢাকা। 2024 সালের 18 জুলাই ছাত্র জনতার আন্দোলনের ইতিহাসে এক বিভীষিকাময় ও রক্তস্নাত দিন। কমপ্লিট শাটডাউন রুখতে সেদিন ঢাকা সহ সারা দেশে নির্বিচারে গুলি চালায় স্বৈরাচারী সরকারের পেটোয়া বাহিনী ও দলীয় সন্ত্রাসীরা। মুগ্ধ, ফাইয়াজ সহ সারা দেশে প্রাণ যায় অনেকের। নিজেদের নৃশংসতা আড়াল করতে ওই রাতেই পুরো দেশকে ইন্টারনেটহীন ডিজিটাল ব্ল্যাকআউটে নিমজ্জিত করে ফ্যাসিস্ট শাসক। 18 জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনার পেটোয়া বাহিনীর হত্যা গ্রেফতারের প্রতিবাদে কমপ্লিট শাটডাউনে বাংলাদেশ। সকাল থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা ও মহাসড়কে অবস্থান নিতে শুরু করে আন্দোলনকারীরা। প্রখর রোদ উপেক্ষা করে রাজপথে নামে হাজারো তরুণ। বেলা বাড়ার সাথে সাথে শান্তিপূর্ণ আন্দোলনকে দমাতে আবারও চড়াও হয় বিভিন্ন বাহিনী। উত্তরা ও রামপুরা বাড্ডা এলাকায় পুলিশ এবং তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা একযোগে হামলা চালালে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ধানমন্ডির রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ সহ একের পর এক তাজা প্রাণ লুটিয়ে পড়তে থাকে রাজপথে। রাজধানী সহ সারা দেশে অন্তত 30 থেকে 40 জনের বেশি মানুষ গুলিতে নিহত হন, যাদের মধ্যে একটা বড় অংশই ছিল স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ শ্রমজীবী মানুষ। বিকেলের দিকে সংঘাত চরম আকার ধারণ করে রামপুরা ও যাত্রাবাড়ি এলাকায়। বিটিভি ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। রাত 9টার পর সারা দেশে সম্পূর্ণভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। ব্রডব্যান্ড লাইনও কেটে দেয়। পুরো বাংলাদেশ প্রবেশ করে এক নজিরবিহীন ডিজিটাল ব্ল্যাকআউটে। যাদিকে অন্ধকারে রেখে খুন পিপাসা মেটাতে আরো বেপরোয়া হয়ে ওঠে স্বৈরাচার সরকার। ঝরতে থাকে একের পর এক তরুণ প্রাণ। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়া থেকে আন্তঃজেলা বাস চলাচল সায়দাবাদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে ঢিমে তালে। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। তবে মহাখালী বাস টার্মিনাল থেকে ডিপো সরিয়ে নেওয়ার উদ্যোগে সুফল মিলছে। বিশেষজ্ঞরা বলছেন, সমন্বিতভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলেই কমতে পারে যানজট। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান ইমন। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্তান ও ফুলবাড়িয়া মোড়। এখান থেকে বেশ কয়েকটি জেলার দূরপাল্লার বাস চলাচল করায় যানজট লেগেই থাকে। যানজট নিরসনে রাজধানীর ভেতরের বাস টার্মিনালগুলো বাইরে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তার আগে গুলিস্তান ও ফুলবাড়িয়া থেকে চলাচলকারী আন্তঃজেলা বাসে সায়দাবাদ থেকে যাত্রী তোলা ও নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেই সিদ্ধান্তের তোয়াক্কা করছে না বেশিরভাগ বাস কোম্পানি। কাউন্টারগুলোতে আগের মতো টিকিট বিক্রি হচ্ছে। কাউন্টারের সামনের পরিবর্তে এখন যাত্রী তোলা হচ্ছে আশপাশের গলি থেকে। এমন বিশৃঙ্খলা সত্ত্বেও নানা অজুহাত মালিক পক্ষের। তবে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। রাজধানী ফাঁকা হইলে মানুষের যাতায়াতের সুব্যবস্থা তৈরি হবে। তো আমাদের এখানে গাড়ি পাইতেছি না। ওই পার থেকে সুপারভাইজার আরেক জায়গায় নিয়ে যাবে, ওখান থেকে হলো আমাকে বাস উঠায়া ফরিদপুর আমাকে ইয়ে করবে। স্যার এই ব্যাপারে আমরা কিছু জানি না, আমাদেরকে জানানো হয়নি। সামনে ওই যে ওদিক দিয়ে সিগন্যাল আছে না, ওই দিক থেকে গাড়ি বেরোচ্ছে, এই জন্য বেরো করছে। এখন চলে যাবো আমি। অবশ্য আইন শৃঙ্খলা বাহিনী এবং বাস মালিক সমিতির দায়িত্বরতরা দাবি করছেন, ধীরে ধীরে এই সিদ্ধান্তের প্রয়োগ চলছে এবং গুলিস্তান থেকে পর্যায়ক্রমে বাসগুলো সরিয়ে নেওয়া হবে। তবে হুট করে নেওয়া প্রশাসনের এমন সিদ্ধান্তে দিন শেষে নিয়মের জাতাকলে পিষ্ট হচ্ছেন সাধারণ যাত্রী আর পরিবহন শ্রমিকেরা। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সমন্বয় আর নিয়মের যথার্থ প্রয়োগে দূর হতে পারে সকল ভোগান্তি। কোম্পানিগুলো তাদের শাটল বাস চালু করতে পারে, যেখান থেকে ছোট ছোট কাউন্টার থেকে তারা এক জায়গায় নিয়ে যাবে। রাস্তায় যাতে কোনো কাউন্টার না থাকে, কাউন্টারের জন্য যাতে স্পেসিফিক যে প্লেস থাকে, যাতে যাত্রীরা বসতে পারে। এদিকে মহাখালী বাস টার্মিনাল থেকে বাস ডিপো অর্থাৎ বাস রাখার জায়গা আপাতত পূর্বাচলে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। এতে মহাখালী থেকে বাসে যাত্রী ওঠানামায় কিছুটা শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। যেগুলা গাড়ি রানিং চলতেছে সেগুলা গাড়ি জায়গা পায় না। 1 নম্বর সমস্যা এটা। গাড়ির বড় ধরনের কাজ থাকলে টার্মিনালে স্ট্যান্ডে কাজ করা। যেসব গাড়ি মনে করেন যে ওই রং চং করায়, ঠিক আছে, সেই সব গাড়িগুলা আপনি প্রোভাইজার বাড়াই দেওয়া হয়। সেখানে রাখে আবার টিভির টাইমে চলে যায় এখান থেকে। সরকারের নতুন পদক্ষেপে ঢাকায় আসা ও যাওয়ার ভোগান্তি কমবে, এমনটাই প্রত্যাশা যাত্রীদের। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য, যে কেউ তা কখনো ছিন্ন করতে পারবে না, মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সমিতির সেমিনারে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা পারস্পরিক স্বার্থ রক্ষার। বিএনপি সরকারের প্রতিটি সময়েই দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর সেই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, চীনের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখতে হবে। বাংলাদেশের মানুষের সঙ্গে চীনের সম্পর্ক ঐতিহাসিক। বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে, আমরা যখন বাংলাদেশের যুদ্ধ করে বাংলাদেশ সৃষ্টি হলো, তারপরে এই সম্পর্কটাকে আরো দৃঢ় করেন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের এই রপ্তানি সামর্থ্য বাড়ানোর জন্য চীন সরকারের একটা প্রচন্ড আগ্রহ আছে। এটাই হচ্ছে আমাদের বন্ধুত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে কক্সবাজারের পেকুয়ায় আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে।
সমস্ত জায়গায় এই স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সকল কিছু এবং রাস্তাঘাট যেখানে যা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে সব কিছু আমরা জরিপ পরিচালনা করে সেগুলো মেরামতের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমাদের অঙ্গীকার আমরা সকল সময় দরিদ্র মানুষের পাশে থাকবো, এদেশের মানুষের পাশে থাকবো। চট্টগ্রামে বানের পানি নামতেই ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় প্রায় ৪৫,০০০ হেক্টর জমির ফসল। মৎস্য খাতে আনুমানিক ক্ষতি প্রায় ২১০ কোটি টাকা। দিশেহারা কৃষক ও মাছ চাষিরা। নয়ন বড়ুয়া জয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। দিন কয়েক আগেও চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার বুক জুড়ে ছিল সবুজের সমারোহ, ছিল মাছ চাষের উৎসব। লাউ, শসা, মরিচ, বেগুন, বরবটি আর টমেটোতে ভরা ক্ষেতগুলো ছিল কৃষকের স্বপ্নের প্রতিচ্ছবি। কিন্তু টানা বর্ষণ আর পাহাড়ি ঢলের বন্যায় সেই স্বপ্ন এখন কাদা মাটির নিচে চাপা পড়ে গেছে। বিস্তীর্ণ সবজি ক্ষেত আর মাছের ঘেরগুলো এখন যেন নীরব এক শোকগাথা। পুকুরে প্রজেক্ট মাছের চাষাবাস করেছে, তাদের অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে এবং পোলট্রি ফার্মে অনেক ক্ষতি হয়েছে। ছোট মুরগি তো অনেককে ছড়াতে পারতেছে না, তাড়াতাড়ি মুরগিটা এক জায়গা ছড়া ফেলেছে, এদিকে মুরগিটা চলে গেছে। যেদিকে চোখ যায় শুধু খাঁ খাঁ মাঠ আর বন্যার রেখে যাওয়া ধ্বংসস্তূপ। তিলে তিলে গড়ে তোলা শত একর সবজির বাগান এখন শুধুই ধ্বংসযোগ্য। বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষেত ঘুরে দেখে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। চরম অভাব অন্টনে এখন সরকারি সহায়তার দিকেই তাকিয়ে আছেন তারা। মশালাপালি জায়গা হাটে এই সুইচ গেটটা বন্ধ ছিল, যার কারণ পুরো গ্রামটা তলিয়ে গেছিল। বড় ইন্ডাস্ট্রিয়াল ট্রলার যেগুলো ছিল ওগুলো তো সমুদ্রে যেতে পারেনি, তো মৎস্য প্রক্রিয়া এই ৮-১০ দিন টোটালি বন্ধ ছিল। তবে কৃষি ও মৎস্য কর্মকর্তারা বলছেন চাষিদের আবারও ঘুরে দাঁড় করাতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। আমরা সবজি এবং আমনের ক্ষেত্রে ১ বিঘা করে প্রতি কৃষক তার জমির জন্য যতটুকু সহযোগিতা দরকার ততটুকু আমরা প্রস্তাব দিয়েছি এবং সেটা আমরা উপকরণ হিসেবে প্রস্তাব দিয়েছি। আমরা আর্থিক আমরা কোনো প্রস্তাব দিইনি। মাঠ পর্যায়ে সার্বক্ষণিকভাবে আমরা চাষিদের পুকুরে পুকুরে আমরা কাজ করছি, যাতে খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আবার চাষের আওতায় আনা যায়। তবে বন্যায় আমন ধানের বীজতলা ভেসে যাওয়া এবং পুকুরের পানি দূষিত হয়ে পড়ায় চাষিদের পক্ষে আবারও ঘুরে দাঁড়ানো এতটা সহজ হবে না বলে মনে করছেন কৃষি ও মৎস্য গবেষকরা। টেক্সট রিপোর্ট, নিউজ 24। ভোলার ইলিশায় মেঘনার ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে তীর রক্ষা বাঁধ, ঝুঁকিতে ফেরিঘাট, লঞ্চঘাট, মাছঘাট সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ, ডাম্পিং সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মঞ্জুর আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাগরের সৃষ্ট লঘুচাপ, অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা প্রবল স্রোতে উত্তাল হয়ে উঠেছে মেঘনা। আর এতেই ভোলা সদরের ইলিশা পয়েন্টে নতুন করে ধস দেখা দিয়েছে। এরই মধ্যে প্রায় ৩০ মিটার এলাকা জুড়ে ৪ স্তরের শত শত সিসি ব্লক নদীগর্ভে বিলীন হয়েছে। ধসে পড়েছে অসংখ্য ব্লক। ধসে যাওয়া অংশের পাশেই দেখা দিয়েছে বড় বড় ফাটল। আতঙ্কে দোকানের মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। আমরা নিরাপত্তা নাই, যদি এটা নদীবাদ ভাঙন যদি এরা না রক্ষণ করে, বলক যদি না পালায়, তাহলে এটা আমাদের বিপজ্জনক, এটা ভোলাবাসীর জন্য বিপজ্জনক। এটা ব্যবস্থা নেওয়া উচিত পানি উন্নয়ন, কারণ আমাদের এই ইলিশাটারে বাঁচিয়ে রাখা উচিত, এখানে হাজার পরিবার থাকে। এদিকে প্রবল স্রোতে ঢাকা ইলিশা নৌপথের লঞ্চঘাটের প্লাটুন বিচ্ছিন্ন হয়ে গেছে। সাময়িকভাবে বন্ধ রয়েছে যাত্রী ওঠানামা। ৫ বছর আগে ব্লকটা হালাইছে, এখানে আর কোনো ব্লক পড়ে নেই। বারবার বরাদ্দ দেবার পরও একই স্থানে ভাঙন ও ধস দেখা দেয় কোটি টাকার প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ ডাম্পিং সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। বিএডব্লিউটি এর জাহাজ দ্রুত তারা ওখানে পৌঁছেছে এবং কাজ পন্টনটি সরানোর জন্য কাজ আরম্ভ করেছে। পন্টনটি সরালে উক্ত স্থানে আমরা দ্রুততম সময়ে কাজ বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। এর আগে ২০২১ সালে প্রায় ৩৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত নদী তীর সংরক্ষণ প্রকল্পে বেশ কয়েকবার ধসের ঘটনা ঘটে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
বৃষ্টি হলেই যেন স্থবির হয়ে পড়ে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের জনজীবন। সড়কে হাঁটু সমান পানি, ভাঙাচোরা রাস্তা আর দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সজীব হোসেনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। টঙ্গীর বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই সড়কে জমে যায় পানি। কোথাও কোথাও সেই পানি নিষ্কাশন হতে সময় লাগে 2 থেকে 3 দিন। আর এর মধ্যে আবার বৃষ্টি হলে দুর্ভোগ বেড়ে যায় আরও কয়েক গুণ। টঙ্গী কলেজ রোড সহ বেশ কয়েকটি এলাকার বিভিন্ন সড়কের চিত্র এখন প্রায় একই। স্থানীয়রা জানান, রাস্তাগুলো পানির নিচে তলিয়ে থাকায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন তারা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন স্কুল কলেজগামী ও বয়স্করা। কিছু রোড বছরের 8 থেকে 9 মাসই চলাচলের অনুপযোগী থাকে। মাঝে যাওয়ার সময় এই ধরনের ড্রেনে পানির জন্য গাড়ি না পাওয়া গেলে অনেক সময় আমরা যাইতে পারি না। পানি আবর্জনা পানি, ছোট ছোট পানির মধ্যে গাড়ি চালাইলে আমাদের মোটর জ্বলে যায়, আটকে যায়। এই পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা যদি একটু দ্রুত না করা হয় তাহলে লোকজন অসুস্থ হয়ে যেতে পারে। এদিকে জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন এলাকার ড্রেন ও ড্রেনেজ লাইন পরিষ্কার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা। ড্রেনগুলো অপরিকল্পিতভাবে বিগত সময়গুলো হয়েছে, সেই ড্রেনগুলোতে পানি জমে আছে। এই ড্রেনগুলোকে আমরা চলমান রাখার জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ভোগান্তির স্থায়ী সমাধান করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুষ্টিয়ার খোকসায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এদিকে প্রাণহানির ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাহতাবউদ্দিন লালনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার খোকসায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে 2 যুবকের প্রাণহানির ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, সালিম হোসেন ও মিন্টু চৌকিদার গ্রুপের মধ্যে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে 2 পক্ষের মধ্যে সংঘর্ষের পর গভীর রাতে মিন্টু চৌকিদার গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান ফারুক ও আব্দুল। এ সময় গুরুতর আহত হন মুল্লুক মণ্ডল ও আতিয়া রহমান। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই গ্রুপের লোক খাতে গেছে, এই গ্রুপের লোক আবার একটু হুমকি দিতেছে। ওরা সেই জ্ঞান বাধা নিয়ে ভালো ভালো লোকগুলো মারতেছে আর ওই লুটপাট গুলো করতেছে। আমার ভাস্তি ফোন করেছে, অমকের আমার ভাই কুপাইছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবি পারেন। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 2 জনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এলাকা পরিস্থিতি স্বাভাবিক, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে, অভিযানও চলছে। বাদ বাকি যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে অ্যারেস্ট করার অভিযান চলছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে নিচ্ছে আবার একটি বিরতির সাথেই থাকুন। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম আহসানুল হক মিলনের সম্মানহানির চেষ্টা ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে প্রতিবাদ সভা করেছে সচেতন অভিভাবক সমাজ। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই আয়োজন হয়। বক্তারা বলেন, একটি মহল দেশে বড় ধরনের বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছে। শিক্ষামন্ত্রীর বিগত দিনের নানা সাফল্যের প্রশংসাও করেন তারা। শিক্ষামন্ত্রী দিনকে দিন বলে না, রাতকে রাত বলে না, সারাদিন তিনি শিক্ষাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেভাবে তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা যদি জানতো সভ্যতা কি, তারা যদি জানতো কিভাবে বড়দেরকে সম্মান করা যায়, কিভাবে তাদের নিজের অধিকার আদায় করা যায়, তাহলে তারা সেভাবে সেগুলো উপস্থাপন করত। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। শনিবার সকালে নিহতের স্ত্রী
তসলিমা আক্তার চৌধুরী এই মামলা দায়ের করেন। পুলিশ জানায় মামলায় ৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 10 থেকে 12 জনকে আসামি করা হয়েছে। বুধবার রাতে জাহাঙ্গীরকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। বিএনপি কর্মী হাদিস মিয়াও হামলার শিকার হন। হাসপাতালে নিলে জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওই দিন রাতেই 3 জনকে আটক করে পুলিশ। পুঁজিবাজারে নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে সুবিধা দিতে কোনো নীতি গ্রহণ করা হবে না জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান। রাজধানীর এফটিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে তিনি একথা বলেন। মাসুদ খান জানান, পুঁজিবাজারে কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্বল কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঠেকাতে বাড়ানো হবে নজরদারি। গুজবে প্রভাবিত না হয়ে কোম্পানির মৌলভিত্তি যাচাই করে সচেতনভাবে বিনিয়োগের আহ্বানও জানান তিনি। যেটা হয়ে থাকে যে ট্রেডিং হল্ট অটোমেটিক্যালি হয়, যদি এরকম প্রাইস মুভমেন্ট হয় সাথে সাথে ট্রেড হয়, কোনো কথা নেই, ইনভেস্টিগেশন হলে পরে মাননীয় ফাইন্যান্স মিনিস্টার পুরোটা এগুলো বললে যে না অ্যাবসলিউটলি কারেক্ট, এটা করতে হবে। এই যে রাজনৈতিক সদিচ্ছা ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো। সংকটপূর্ণ অর্থনীতি গতিশীল করতে তৈরি পোশাক খাতের পাশাপাশি হালাল পণ্যের বাজারেও নজর দিতে হবে সরকারকে। বিশ্বের $3 ট্রিলিয়ন হালাল পণ্যের বাজারে বাংলাদেশের সম্ভাবনা অপরিসীম। এসব কথা বলেছেন খাত সংশ্লিষ্টরা। শনিবার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি আয়োজিত এক কর্মশালায় এসব বক্তব্য উঠে আসে। বক্তারা বলেন, আন্তর্জাতিক মানের হালাল সার্টিফিকেশন, মান নিয়ন্ত্রণ এবং কার্যকর নীতিগত সহায়তা নিশ্চিত করা গেলে হালাল পণ্য হতে পারে নতুন সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগাতে এখনই সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দেন তারা। RMG, $560 billion market size. Together with the textile, it is 860, and halal goods is about $9.3 trillion. আমরা যদি $120 billion মার্কেট এটাকে যদি কনফার্ম করতে পারি, বাইরের দেশ মিডল ইস্ট থেকে আমরা সবাই কিন্তু হুমড়ি খায় পড়বে, ও মাই গড, এখানে এত ডলারের মার্কেট, তাহলে এরা তো সবাই হালাল গুডস বানাচ্ছে, ওয়াই নট উই বাই ইট। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। টানা 7ম রাতেও ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এত বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রাণ গেছে অন্তত 3 জনের। জবাবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা করেছে তেহরান। পরিস্থিতি বিবেচনায় দুপক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইরানের আকাশ সীমায় আঘাত হানতে মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস বক্সার থেকে গর্জে উঠল অত্যাধুনিক F-35B ফাইটার জেট। টানা 7ম রাতেও আঘাত হানল দেশটির বুশেহার, বন্দর আব্বাস ও কেশম দ্বীপের সামরিক বেসামরিক স্থাপনায়। এতে বাড়ছে হতাহতের ঘটনা। হামলার জবাবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরান। তেহরানের হামলায় বেশ কয়েকজন সামরিক সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে কুয়েতের সেনাবাহিনী। এদিকে যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে সংঘাত আরও বিস্তৃত হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ বিপ্লবী নেতা ও সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। 2 থেকে 3 দিন মার্কিন হামলা চললে ইরান পূর্ণমাত্রায় আক্রমণাত্মক অভিযানে যাবে। কোনো সীমান্ত ইরানের পাল্টা অভিযানের বাইরে থাকবে না। এদিকে বেসামরিক অবকাঠামোতে হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। উপসাগরীয় অঞ্চলের বেসামরিক অবকাঠামোর উপর হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। শান্তিপূর্ণ ও টেকসই সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে। চলমান সংঘর্ষে ইরানের প্রতিশোধমূলক হামলার নিন্দা জানিয়ে আবারও সংলাপে ফেরার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের আরব মিত্র দেশগুলো। ইরানের হামলাকে আঞ্চলিক সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। নীরব দাস, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।